আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনার্স আইসিটির ইউনিট 2 দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে আমাদের ইউনিট 2 এই প্রশ্ন বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আহ্বান করছি তোমরা তোমাদের বন্ধুদেরকে লঙ্গলের সাথে সম্পৃক্ত করবে। এই ইউনিট 2 প্রশ্নটা যদি দেখি, মাইক্রো প্রসেসর কি, একে কম্পিউটার মস্তিষ্ক কেন বলা হয়, এটা লিখতে হবে। এটা লিখতে বলা হয়েছে মাইক্রো প্রসেসর কত প্রকার, কি কি উদাহরণ দাও। মাইক্রো প্রসেসরের গঠন, ব্লক ডায়াগ্রাম, এর অংশ বর্ণনা করো। আচ্ছা, এই প্রশ্নটা আমরা আজকে বিস্তারিত দেখার জন্য চেষ্টা করব, এর বিশ্লেষণ করার চেষ্টা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে। তাহলে আমরা এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা প্রত্যেকটি প্রশ্নই আমাদের যেগুলো গুরুত্বর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, সাজেশন তৈরি করা হয়েছে, সবগুলোই আশা করি তোমরা পড়ে নেবে। আমাদের সমস্ত ক্লাসগুলোই, লেকচারগুলোই আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। আশা করি তোমরা সেখান থেকে সমস্ত লেকচারগুলো দেখে নেবে। তাহলে আমরা যদি দেখি যে ইউনিট 2 মাইক্রোপ্রসেসর অংশের যে প্রশ্নটা, এই প্রশ্নটা যদি আমরা দেখি, মাইক্রোপ্রসেসর কি, একে কম্পিউটার মস্তিষ্ক বলা হয় কেন, তা লিখো। আচ্ছা, মাইক্রোপ্রসেসরকে কেন কম্পিউটার মস্তিষ্ক বলা হবে? মাইক্রোপ্রসেসর, এই যে মাইক্রোপ্রসেসর, এখানে দেখো আমরা যখন কম্পিউটারে কাজ করি, নরমালি যখন কম্পিউটারে কাজ করি, প্রথম আমরা কি করি, ইনপুট প্রদান করি। ইনপুট কিভাবে প্রদান করতে পারি? কিবোর্ডের মাধ্যমে, মাউসের মাধ্যমে, তারপর হচ্ছে স্ক্যানারের মাধ্যমে বা মাইক্রোফোনের মাধ্যমে, অথবা ওয়েব ক্যামের মাধ্যমে, অথবা অন্য কোনো মাধ্যমে, বা অথবা হচ্ছে গেমিং ডিভাইসের মাধ্যমে। এরপরে কেউ কি মাইক্রোপ্রসেসর এগুলো প্রসেস করার পরে নিয়ন্ত্রণ করে, সমস্ত কিছু করার পরে তারপর হচ্ছে আউটপুট আকারে প্রদান করে। তাহলে আমরা এই মাইক্রোপ্রসেসরের কাজটাই আজকে দেখার জন্য চেষ্টা করব। মাইক্রোপ্রসেসর হলো একটি প্রোগ্রামযোগ্য ইলেকট্রনিক চিপ। প্রোগ্রামযোগ্য, যেভাবে তাকে প্রোগ্রাম করা হবে, যেভাবে তাকে তৈরি করা হবে, সে সেভাবে কাজ করে। দেখবা যে যেমন ধরো আমাদের কিন্তু লাইটিং করি, এই লাইটিং গুলো কোন সারির লাইটটা চলবে, কোন সারির লাইটটা বন্ধ হবে, এইটার জন্য কিন্তু আলাদা আবার মাইক্রোপ্রসেসর তৈরি করা হয়। আমাদের মোবাইলের ফাংশনগুলো কিভাবে চলবে সেটার জন্য এক ধরনের মাইক্রোপ্রসেসর থাকে, সেটাকে কিন্তু নির্দেশ যেভাবে দেওয়া হয় সেভাবে কাজ করে। আমরা কম্পিউটারে এক ধরনের মাইক্রোপ্রসেসর ব্যবহার করি, এখানে যে মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হবে ওই মাইক্রোপ্রসেসরে এক এক ধরনের কিন্তু নির্দেশ প্রদান করা থাকে। আচ্ছা, প্রোগ্রামযোগ্য ইলেকট্রনিক, প্রোগ্রাম তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারবে। তুমি তোমার মন মতো করে প্রোগ্রাম তৈরি করে নিতে পারবে এবং তাকে আপলোড করতে পারবে। দেখো ইন্টারপ্রেটেড সার্কিট, যা কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে। এটি কম্পিউটারের সকল গাণিতিক, যৌক্তিক, নিয়ন্ত্রণমূলক কাজ করে। সকল গাণিতিক, যৌক্তিক ও নিয়ন্ত্রণমূলক কাজগুলো সম্পাদন করে থাকে। সহজভাবে বললে মাইক্রোপ্রসেসর হলো এমন একটি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র যা নির্দেশ গ্রহণ করে, তা বিশ্লেষণ করে এবং প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে। মাইক্রোপ্রসেসর, তাহলে এই যে মাইক্রোপ্রসেসর গুলো কিন্তু অসংখ্য মাইক্রোপ্রসেসর থাকে আমাদের মানে কম্পিউটারের মধ্যে। একে কম্পিউটার মস্তিষ্ক বলা হয় কারণ কম্পিউটারের প্রধান কাজগুলো এর মধ্যে সম্পন্ন হয়, যেমন ইনপুট ডেটা গ্রহণ করা, ডেটা প্রক্রিয়াকরণ করা, সিদ্ধান্ত নেওয়া, নির্দেশ বাস্তবায়ন করা, পুরো কম্পিউটার সিস্টেমকে নিয়ন্ত্রণ করা। কম্পিউটারের অন্য অংশগুলো যেমন মেমোরি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এই সমস্ত কিছুর মধ্যে একটা সমন্বয় সাধন করে কে? সমন্বয় সাধন করা হচ্ছে এই মাইক্রোপ্রসেসর। তাহলে মাইক্রোপ্রসেসর গুলোর কাজ কি? ইনপুট গ্রহণ করবে, বিশ্লেষণ করবে। বিশ্লেষণের কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে, অনেকগুলো মানে এরিয়া রয়েছে, আলাদা আলাদা পার্ট রয়েছে। এগুলো কিন্তু আমরা এর পূর্বের ক্লাসে দেখেছি। কোন অংশে কাজ করাবে সেটাও কিন্তু সিদ্ধান্ত এখান থেকে আসে, মাইক্রোপ্রসেসরই নেয়। নেওয়ার পরে সমস্ত কিছু রেডি করার পরে এটাকে আউটপুট আকারে প্রদান করে, আমাদের আউটপুট পেয়ে যায়। আচ্ছা, দেখি মাইক্রোপ্রসেসরের একে মস্তিষ্ক বলা হওয়ার কারণটা কি? আমাদের মস্তিষ্কে কি হয়, আমরা যখন কোনো একটি ডেটা দেখি, ধরো হচ্ছে তোমার দিকে একটা বিপদজনক একটি হচ্ছে ইটের খণ্ড আসতেছে, ধরে নাও একটা ইটের খণ্ড তোমার দিকে আসতেছে, তাহলে তুমি কিন্তু দেখলা, চোখ দিয়ে তুমি সেই ডেটাটা গ্রহণ করলা। এই ডেটাটা আমাদের ব্রেনে গেল, ব্রেনে যাওয়ার পরে সে কিন্তু দেখলো যে এটা একটা বিপদ। তখন কি করবে? একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করবে, হাত বাড়াই দিবে, অথবা মাথা সরাই নেবে, অথবা বসে যাবে, অথবা দৌড় দেবে। কি করবে? এগুলোতে একটা কিছু করতে হবে। এদের যে সিদ্ধান্তটা, কোন কাজটা আমাকে এখন করতে হবে, এই কাজের বিশ্লেষণ করবে ব্রেন, যে এই ইটটার বিপজ্জনক কতটুকু, এটাকে আমি হাত দিয়ে সরাইতে পারবো কিনা। হাত দিয়ে সরাইতে পারলে সে হাত বাড়াই দিবে, হাত বাড়াই দেওয়ার নির্দেশ দেবে মাথায় থেকে, এবং হাতটা আমি এভাবে দিলাম, এবং এটা যদি দেখি না আমার হাত বাড়াই দিলেও আমার হাতের ক্ষতি হতে পারে, এটা কিন্তু আমি মানে তাৎক্ষণিকভাবে হয়ে যাবে, মিলি সেকেন্ডের মধ্যে। তারপরে সে কি করবে? অথবা মাথাটা সরাই নেবে, অথবা এখান থেকে সরে যাবে। এই যে এটা কি করলাম, আউটপুট আকারে কাজটা করে ফেললাম।
তাহলে এই যে সমস্ত কাজগুলো কে করে থাকে? এই সমস্ত কাজগুলি কিন্তু করে থাকে, বিশ্লেষণ করে থাকে, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে, সমস্ত কিছু করে থাকে কে? এই প্রসেসর। তাহলে এর জন্য একে বলা হয় কি? একে বলা হয় হচ্ছে কম্পিউটার ব্রেন। তাহলে এটি নির্দেশ গ্রহণ ও বিশ্লেষণ করে, আমাদের মস্তিষ্ক যেরকম করে, গাণিতিক ও যৌক্তিক কাজ সম্পন্ন করে, গাণিতিক ও যৌক্তিক কাজগুলো সম্পন্ন করে। আচ্ছা, আমাদের ব্রেনও কিন্তু গাণিতিক ও যৌক্তিক কাজ সম্পন্ন করে, সমস্ত কিছু আমাদের ব্রেনের মতোই কম্পিউটারের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রণ করে, ডেটা প্রক্রিয়াকরণ করে, ফলাফল প্রদান করে, পুরো সিস্টেমকে সাময়িকভাবে পরিচালনা করে। আচ্ছা দেখো, এখন দেখো পুরো কম্পিউটারকে আমাদের হিউম্যান বডির সাথে যদি কম্পেয়ার করো, একেবারে হুবহু মিলে যাবে। আমি দেখো আমাদের কোন অংশে কাজ করবো, আমি কি পা দিয়ে দৌড় দিব, হাত দিয়ে ফিরাবো, না পুরো শরীরটা নিয়ে সরাই যাব? এই সমস্ত বিশ্লেষণ এবং সমস্ত সিদ্ধান্ত কোথা থেকে আসে? আমাদের ব্রেন থেকে আসে। ঠিক যেরকম মাইক্রোপ্রসেসর এই কাজগুলো করে থাকে। অতএব মাইক্রোপ্রসেসর কম্পিউটারের মূল নিয়ন্ত্রণ এবং প্রক্রিয়াকরণকারী অংশ হয়, একে যথাযথভাবে কম্পিউটারের মস্তিষ্ক বলা যায়। আচ্ছা, এখন দেখি খ নম্বর প্রশ্নটা আমাদের কি আছে, মাইক্রোপ্রসেসর কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখা। এখন মাইক্রোপ্রসেসরের প্রকারভেদ আমরা কিন্তু এখানে এর পূর্বের প্রশ্ন দেখে এসেছিলাম। এখানে কিন্তু মাইক্রোপ্রসেসরের প্রকারভেদ দেখছি। আমরা এইখানে কি দেখেছিলাম, তোমাদের একটু দেখে আসি। এই যে সিপিইউ এর প্রধান অংশগুলো দেখে এসেছিলাম 3 প্রকার। আর এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব মাইক্রোপ্রসেসরের অংশগুলো কত প্রকার। আচ্ছা, মাইক্রোপ্রসেসর কয়েক ধরনের হতে পারে, কিন্তু কি কি? 8 বিট মাইক্রোপ্রসেসর। আচ্ছা দেখি, মাইক্রোপ্রসেসর প্রধানত ডেটা প্রক্রিয়াকরণ ক্ষমতা বা বিট সাইজ অনুযায়ী বিভিন্ন প্রকার হয়ে থাকে। প্রধানত এটি 3 প্রকার। প্রধানত এটি কয়েক প্রকার হতে পারে, তার মধ্যে প্রধানত কয়েক প্রকার? 3 প্রকার। তবে সিপিইউ এর সাথে কিন্তু গুলিয়ে ফেলবে না তোমরা, আশা করি। সিপিইউ এবং মাইক্রোপ্রসেসরের এই যে এর সাথে গোলাবে না। কাজের স্পিড, কাজের গতি, কাজের ধরন, এগুলো ক্ষমতা, এগুলো কিন্তু নির্ভর করে এই বিটগুলোর উপরে। আচ্ছা, তাহলে 8 বিট, এটা কিন্তু 8, যদিও এটা ইংরেজিতে লেখা হয়েছে, এটা কিন্তু আবার 4 ভেবে ভুল করবে না, এটা কিন্তু 4 না, এটা কিন্তু 8। 8 বিট মাইক্রোপ্রসেসর। যে মাইক্রোপ্রসেসরে একসাথে 8 বিট ডেটা প্রক্রিয়া করতে পারে তাকে 8 বিট মাইক্রোপ্রসেসর বলে। এটি তুলনামূলকভাবে কম ক্ষমতা সম্পন্ন সাধারণ কাজের ব্যবহার হয়ে থাকে। উদাহরণ যদি বলি, ইন্টেল 8085। এই যে ইন্টেল 8085 হচ্ছে 8 বিট মাইক্রোপ্রসেসর ইন্টেলের। আচ্ছা, এরপর হচ্ছে 16 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট, 16টা ধাপ আছে, 16টা ঘর আছে। আচ্ছা দেখি, যে মাইক্রোপ্রসেসর একসাথে 16 বিট ডেটা প্রক্রিয়া করতে পারে তাকে 16 বিট মাইক্রোপ্রসেসর বলে। একদম সহজ বিষয়। যে মাইক্রোপ্রসেসর 8 বিট ডেটা প্রক্রিয়া করতে পারে সেটা 8 বিট মাইক্রোপ্রসেসর। যে মাইক্রোপ্রসেসর 16 বিট ডেটা প্রসেস করতে পারে তাকে হচ্ছে একই সাথে 16 বিট ডেটা প্রসেস করে, সেটা হচ্ছে 16 বিট মাইক্রোপ্রসেসর। এটি 8 বিটের তুলনায় একটু বেশি ক্ষমতা সম্পন্ন, তো বোঝাই যায় যে এটা দ্বিগুণ পরিমাণ বিট রয়েছে, বা এখানে রয়েছে 8 বিট, এখানে রয়েছে 16 বিট। আর এইখানে তাহলে 32 বিট মাইক্রোপ্রসেসর কি? তোমরা আগের দুটো বুঝতে পারলে এটা একেবারে ক্লিয়ার, যে মাইক্রোপ্রসেসর একসাথে 32 বিট ডেটা প্রক্রিয়া করতে পারে তাকে 32 বিট মাইক্রোপ্রসেসর বলে। এটি আরো উন্নত, দ্রুত, অধিক ক্ষমতা সম্পন্ন, জটিল ও বড় ধরনের কাজ সম্পন্ন করার জন্য এটি ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছো। সারসংক্ষেপ যদি বলি, বিট সংখ্যা যত বেশি হবে, মাইক্রোপ্রসেসরের ডেটা প্রক্রিয়াকরণ ক্ষমতা, গতি তত বেশি হবে। এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাহলে সিপিইউ এবং মাইক্রোপ্রসেসরের যে বিভাগ, সিপিইউ 3 ভাগে ভাগ করা যায়, এএলইউ, সিইউ। আমরা কিন্তু দেখে এসেছি গত ক্লাসটির মধ্যে, এবং হচ্ছে রেজিস্টার ইউনিট 3টা অংশ। আর এইখানে কিন্তু বিট দিয়ে মাইক্রোপ্রসেসর কি দিয়ে আমরা বিভাজন করেছি? বিটের সংখ্যা দিয়ে। 8 বিট, 16 বিট, 32 বিট। আচ্ছা, ধন্যবাদ। তোমরা আশা করি মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো দেখছো এবং এখান থেকে কিছু তোমরা বুঝতে পারছো এবং তোমাদের উপকার হচ্ছে। আশা করি তোমাদের বন্ধুদেরও আমাদের লঙ্গরের সাথে সম্পৃক্ত করবে, তাদেরও বলবে। মাইক্রোপ্রসেসরের সংগঠন বা ব্লক ডায়াগ্রাম এর অংশগুলো বর্ণনা করো। মাইক্রোপ্রসেসরের কিন্তু অনেকগুলো সংগঠন নিয়ে সে কাজ করে, একা কিন্তু সে কাজ করতে পারে না। এক এক ধরনের কাজ এক একজনের কাছ থেকে করে আনে সে, এক এক ধরনের কাজ এক একজনের কাছ থেকে করে আনে। হাত দিয়ে যে আমি কাজ করে, আমার ব্রেন বিশ্লেষণ করবে, আমার কাজটা কি হাত দিয়ে হবে, নাকি হচ্ছে মুখ দিয়ে কথা বলবো শুধু, নাকি দেখবো, নাকি পা দিয়ে আমি কাজ করব, নাকি কি করব? এই যে সিদ্ধান্তগুলো ব্রেন কাকে দিয়ে কাজ করাবে, এই সিদ্ধান্তটা কোথায় থেকে আসে? ব্রেন থেকে আসে।
হাত দিয়েও কাজ করতে পারি, আমি মুখ দিয়ে কথা বলে কাজ করতে পারি, আমি হেঁটে পা দিয়ে কাজ করতে পারি। এরকম কিন্তু অনেকগুলো সংগঠন, আমাদের শরীরে যেরকম অনেকগুলো সংগঠন আছে, হাত, চোখ, তারপরে কান, মুখ, পা, এরকম অনেকগুলো পার্ট আছে। এরকম এক এক পার্টে কিন্তু আমরা এক এক ধরনের কাজ করি। ঠিক এরকমও কিন্তু এই যে মাইক্রোপ্রসেসর গুলো যেগুলো রয়েছে, এদেরও কিন্তু সংগঠন রয়েছে। এই কাজগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। মাইক্রোপ্রসেসর একটি সুসংগঠিত ইলেকট্রনিক ব্যবস্থা। সুসংগঠিত, একা কিন্তু সে না, তার সাথে আরো অনেকগুলো অংশ থাকে। সুসংগঠিত ইলেকট্রনিক ব্যবস্থা, যা কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত। কয়েকটি গুরুত্বপূর্ণ, একটা অংশ কিন্তু আগে বলেছি। এই অংশগুলো একসঙ্গে কাজ করে ডেটা প্রক্রিয়াকরণ করে পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করে। মাইক্রোপ্রসেসরের ব্লক ডায়াগ্রামের প্রধান অংশগুলো হচ্ছে নিচে দেওয়া হলো। প্রধান অংশগুলো কি কি আছে? মাইক্রোপ্রসেসরের অংশগুলোর প্রধান অংশগুলো হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা আমরা প্রথম প্রশ্নে কিন্তু দেখে এসেছি। মাইক্রোপ্রসেসরের কন্ট্রোল ইউনিট, মাইক্রোপ্রসেসরের রেজিস্টার ইউনিট, মাইক্রোপ্রসেসরের বাস সিস্টেম ইউনিট, ক্লক ইউনিট। এই যে পাঁচটি ইউনিট, এই পাঁচটি ইউনিট নিয়ে সে কাজ করে। আচ্ছা, এখন এই যে পাঁচটা ইউনিট সে কাজ করে, তাহলে এই পাঁচটা ইউনিটই হচ্ছে মাইক্রোপ্রসেসরের কি এএলইউ, তারপর হচ্ছে সিইউ বা কন্ট্রোল ইউনিট, রেজিস্টার ইউনিট। রেজিস্টার ইউনিট কি তোমাদের এখন মনে হয় অবশ্যই মনে আছে, সে অল্প সময়ের জন্য যে কাজগুলো কম্পিউটারে হচ্ছে সেটা ধরে রাখে, অল্প সময়ের জন্য, স্থায়ীভাবে না কিন্তু। ক্লক, ক্লক ইউনিট, বাস ইউনিট, বাস কি ডেটা একটা থেকে আরেকটা প্রদান করে। এইগুলো আমরা বিশ্লেষণ করে দেখি একটু। এএলইউ, আশা করি তোমাদের মনোযোগ আছে এবং গুরুত্ব দিয়ে দেখছো। এএলইউ হলো মাইক্রোপ্রসেসরের গাণিতিক যৌক্তিক কাজ সম্পন্ন করে। গাণিতিক ও যৌক্তিক কাজ সম্পন্ন করে আমরা আগে দেখেছি। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো গাণিতিক কাজ এবং তুলনা, সিদ্ধান্ত, সত্য মিথ্যা যাচাই, লজিক্যাল কাজ সম্পন্ন হয়। অর্থাৎ ডেটা প্রক্রিয়াকরণের মূল অংশ হচ্ছে এএলইউ। আচ্ছা, এরপরে কি সিইউ বা কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের কাজ কি? মাইক্রোপ্রসেসরের নিয়ন্ত্রণকারী অংশ, এটি নির্দেশ অনুযায়ী সকল কাজ পরিচালনা করে, বিভিন্ন অংশের সাথে সমন্বয় সাধন করে। তাহলে কার কাছে পাঠাবে ডেটা, কোন অংশে পাঠাবে, এখন সে কি আউটপুটে এখনই পাঠিয়ে দেবে না আরেকটু প্রক্রিয়াকরণের জন্য অন্য একটা অংশ পাঠাবে, এগুলো সবই নিয়ন্ত্রণ করে কে? সবই নিয়ন্ত্রণ করা হচ্ছে কন্ট্রোল ইউনিট। বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে। সমন্বয়, ইনপুট, আউটপুট, অন্য আরেকটা পার্ট, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু সে সমন্বয় সাধন করার কাজটা করে। কোন কাজ কখন কিভাবে এবং কোন ক্রমে হবে তা কন্ট্রোল ইউনিট নির্ধারণ করে। এটি মাইক্রোপ্রসেসরের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে। রেজিস্টার ইউনিট কি তোমরা এখনই বলতে পারবে আশা করি। রেজিস্টার ইউনিট হচ্ছে যে কাজগুলো আমাদের হচ্ছে কম্পিউটারের মধ্যে, যে ডেটাগুলো প্রক্রিয়া হচ্ছে, এটা সাময়িকভাবে ধরে রাখে, সাময়িকভাবে ধরে রাখে, এটা রেজিস্টার ইউনিট। রেজিস্টার ইউনিট হলো মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকা ছোট দ্রুতগতির অস্থায়ী, স্থায়ীভাবে না কিন্তু, অস্থায়ী মেমোরি। এখানে ডেটা, নির্দেশ, প্রক্রিয়াকরণ, ফলাফল সাময়িকভাবে সংরক্ষণ হয়। রেজিস্টার ব্যবহারের ফলে মাইক্রোপ্রসেসর দ্রুত কাজ সম্পন্ন করতে পারে। উদাহরণ দেখা, অ্যাকুমুলেটর, প্রোগ্রাম কাউন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার ইত্যাদি। রেজিস্টারে কিন্তু অনেকগুলো ধরন থাকে, অনেকগুলো আছে। বাস ইউনিট কি? বাস, বাস আমরা কিন্তু সাধারণ বাসের কথা যদি বলি, বাস হচ্ছে তুমি যখন তোমাকে যাইতে হবে কোথায়? ঢাকায়। এখন ঢাকায় তুমি যাবা কিভাবে? স্টেশনে তুমি এখান থেকে তুমি সিদ্ধান্ত নিলে ঢাকা যাবা, ঢাকা যায় কি করলো, এখন তুমি একটা বাসের মধ্যে বসলা। এই বাসটা কি করবে? একটা রাস্তা ধরে তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দেবে। তাহলে কম্পিউটারের ঠিক বাস ইউনিটের কাজও ঠিক এরকম। কম্পিউটার বাস সিস্টেমটার কাজও হচ্ছে এরকমই কাজ। তাহলে কিরকম কাজ? বাস সিস্টেম হলো এমন একটি যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে মাইক্রোপ্রসেসর এর অংশ থেকে অন্য অংশের ডেটা অ্যাড্রেস মতো নিয়ন্ত্রণ করে এবং ঠিক কোথায় ডাটাকে পাঠাতে হবে সেই জায়গাটা নির্ধারণ করে দেয় এবং সেই জায়গায় তাকে প্রেরণ করে। প্রেরণ করার যে রাস্তা, এই রাস্তায় হচ্ছে বাস। নিয়ন্ত্রণ সংকেত, সিগন্যাল আদান প্রদান করা হয়। এটি সাধারণত তিন ধরনের হয়ে থাকে: ডেটা বাস, অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস। তিন ধরনের যাতায়াত ব্যবস্থা কম্পিউটারের মধ্যে। বাস সিস্টেম ছাড়া মাইক্রোপ্রসেসরের ভেতরে অংশগুলোর মধ্যে যোগাযোগ সম্ভব হয় না। কারণ হচ্ছে আমি অ্যারিথমেটিক অংশের সাথে যোগাযোগ করব, কিভাবে করব? একটা লাইন তো থাকতে হবে, সিপিইউর সাথে, সিইউর সাথে তো একটা লাইন থাকতে হবে। এই যে লাইনগুলো, যেগুলো দ্বারা ডাটা একটার সাথে আরেকটা আদান প্রদান হয়, সেখানে প্রক্রিয়াকরণ পরে আবার সিপিইউতে আসে, সিপিইউ থেকে আবার হচ্ছে আউটপুটে যায়, এই যে লাইনগুলো, এই লাইনগুলোকে আমরা কি বলে থাকি? এইগুলোকে বলে থাকি হচ্ছে বাস সিস্টেম। এখন ক্লক সিস্টেমের কাজ কি? ক্লক সিস্টেমটা দেখি। ক্লক ইউনিট মাইক্রোপ্রসেসরের কাজের গতি নির্ধারণ করে, কতক্ষণ সময় নেবে,
কতক্ষণ সময়ের জন্য তাকে প্রসেসের জন্য সময় দেওয়া হয়েছে, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। এটি নির্দিষ্ট সময়ের অন্তর বৈদ্যুতিক সংকেত প্রদান করে, যার মাধ্যমে সব কাজ সময় মতো সঠিক ক্রমে সম্পন্ন হয়। সহজভাবে ক্লক ইউনিট হলো, ক্লক তো ঘড়ি, আমি তো বুঝতে পারছি ঘড়ি। যেমন ধরো আমাকে মানে সকালে উঠতে হবে, সকালে উঠে তারপর তোমাকে হচ্ছে কলেজে যেতে হবে। এই যে দেখো, এই যে তুমি হচ্ছে একটা মানে কি দেখছো, যে তোমাকে তারপর কলেজে গেলা, বললো যে তুমি একটা প্রশ্ন লেখো, এটার সময় হচ্ছে 10 মিনিট। তোমাকে কি করলো, একটা কাজ দিলো, 10 মিনিটের মধ্যে তোমাকে শেষ করতে হবে। ঠিক ক্লক টেস্টের মতো তাই করে, যাকে যে কাজটা দেওয়া হলো কাজের একটা সময় নির্ধারণ করে দেয়, বেঁধে দেয়। তা নাহলে তো সে সারাদিন কাজ করতেই থাকবে। তাকে একটা সময় নির্ধারণ করে দেয়। আচ্ছা দেখি, যার মাধ্যমে সব কাজ সময় মতো সঠিক ক্রমে সম্পন্ন হয়। সহজভাবে ক্লক ইউনিট পুরো মাইক্রোপ্রসেসরের কাজ ছন্দময় সমন্বিত করে। এখন একটি কাজ আমি বিশ্লেষণ করার জন্য দিলাম যে 20 এবং 10 এই দুটাকে যোগ করো। এই যোগ করার জন্য অ্যারিথমেটিক অঙ্কের সাথে পাঠাবে। পাঠানোর পরে বলবে যে তোমাকে 10 মিলি সেকেন্ড দেওয়া হলে এর মধ্যে প্রক্রিয়া করে আমাকে দিবা। সে 10 মিলি সেকেন্ডের মধ্যে কাজটা সম্পন্ন করবে, সম্পন্ন করে আবার ইউনিটে পাঠিয়ে দেবে। ইউনিট আবার কি করবে, সে আবার ডিসপ্লেতে প্রদর্শন করবে। এই হচ্ছে ক্লক ইউনিটের কাজ। আশা করি বুঝতে পেরেছ। সুতরাং মাইক্রোপ্রসেসর প্রধান অংশগুলো হলো ALU, কন্ট্রোল ইউনিট, রেজিস্টার ইউনিট, বাস সিস্টেম, ক্লক ইউনিট। এই পাঁচটার সমন্বয়ে আমাদের এই মাইক্রোপ্রসেসরের কাজগুলো সম্পন্ন হয়, এবং এই কাজগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই ক্লাসগুলোর যে নোটগুলো রয়েছে, নোটগুলো তো আমাদের পরবর্তী যে মডিউলটা আছে সেখানে রাখা আছে, নোট মডিউল। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নোটটা বারবার পড়ে নেবে, এবং আশা করি তোমাদের অনেক অংশে মুখস্থ হয়ে গেছে তোমরা যা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছো। আশা করি তোমাদের বন্ধুদেরও আমাদের লংগলের সাথে সম্পৃক্ত রাখবে, এবং লংগলের আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে তোমরা সম্পৃক্ত থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে আজকের এই অংশে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। পরবর্তী ক্লাস দেখা আহ্বান রাখছি।